সেই ছবিতে তিনি সুচিত্রা সেনকে নেবেন, কিন্তু উত্তম কুমারকে নেবেন না। ছবি শেষ হওয়ার পর প্রযোজক রাখালবাবু পরিচালককে বললেন, এই ছবিতে ম্যাডামের খুব নাম হবে, কিন্তু আমি শেষ হয়ে গেলাম। লাভ হয়। এখন প্রশ্ন হলো, কি সেই সিনেমার নাম, তাই তো? বেশ বড়সড় একটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন পরিচালক। যে বাংলা ছবির পরিকল্পনা তিনি করছেন, সেই ছবিতে তিনি সুচিত্রা সেনকে নেবেন, কিন্তু উত্তম কুমারকে নেবেন না। পরিচালক মশাইয়ের বক্তব্য ছিল, এই ছবিতে উত্তম কুমারের কোনো ভূমিকা নেই, তাই তাকে নেওয়া যাবে না। কিন্তু ছবির প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরদের বক্তব্য ছিল সম্পূর্ণ বিপরীত। তাদের দুজনেরই বক্তব্য ছিল, এই ছবিতে উত্তম সুচিত্রা জুটিকেই নেওয়া হোক। পরিচালক তো এর আগে এই জুটিকে নিয়ে কাজ করেছেন, তাহলে এই ছবির ক্ষেত্রে অসুবিধা কোথায়? পরিচালকের সেই একই বক্তব্য, এই ছবিতে উত্তম বাবুর কোনো রোল নেই। সময়টা খুব সম্ভবত 1958 সালের শেষের দিক। ছবিটির চিত্রনাট্য লেখা শেষ। এইবার পরিচালককে বলা হলো উত্তম কুমারকে অতিথি শিল্পী হিসেবে ছবিটিতে রাখতে। পরিচালক এতেও রাজি নন। সালটা দেখেই বোঝা যাচ্ছে, সেই সময়ে উত্তম সুচিত্রা জুটিতে আপামর বাঙালি দর্শক আচ্ছন্ন হয়ে রয়েছে। কিন্তু পরিচালকের বক্তব্য ছিল, শুধুমাত্র ক্রেজ বা বক্স অফিসের কথা মাথায় রেখে জোর করে উত্তম কুমারকে এই ছবিতে নিলে সেটা ছবির পক্ষে ক্ষতিকর হবে। এই ছবিটি প্রযোজনা করতে এগিয়ে এসেছিলেন রাখাল চন্দ্র সাহা। তিনিও মহানায়ককে এই ছবিতে নেওয়ার ব্যাপারে পরিচালককে অনুরোধ জানিয়েছিলেন, তাতেও লাভ হয়নি। একটি বিশেষ সিচুয়েশনের জন্য একটি গান তৈরির কথা ভাবা হলো। একটি ডিপসোমানিয়াক চরিত্রের জন্য এই গানের কথা ভাবা হলো। গান লেখার দায়িত্ব দেওয়া হলো এক এবং অদ্বিতীয় গৌরীপ্রসন্ন মজুমদারকে। শেষ পর্যন্ত এই গানটির সিকোয়েন্সে উত্তম কুমারকে নেওয়ার জন্য আবার অনুরোধ করা হলো। সেই অনুরোধেও কোনো কাজ হলো না। ছবির শুটিং শেষ হলো। ছবি শেষ হওয়ার পর প্রযোজক রাখালবাবু পরিচালককে বললেন, এই ছবিতে ম্যাডামের খুব নাম হবে, কিন্তু আমি শেষ হয়ে গেলাম। অর্থাৎ এই ছবিতে সুচিত্রা সেন যেরকম অভিনয় করেছেন, তাতে তার ভীষণই প্রশংসা হবে, কিন্তু ছবিটি যেহেতু বক্স অফিসে সাফল্য পাবে না, তাই প্রযোজক হিসেবে ওনার বিরাট আর্থিক ক্ষতি হয়ে যাবে। বাস্তবে কিন্তু ঠিক উল্টোটাই ঘটেছিল। সেই ছবি রিলিজ হওয়ার পর সুপার হিট হয়, বক্স অফিসেও আসে বিরাট সাফল্য। স্বাভাবিকভাবেই প্রযোজকের যথেষ্ট আর্থিক লাভ হয়। এখন প্রশ্ন হলো, কি সেই সিনেমার নাম, তাই তো? সেটা বলার আগে আরেকবার ওই গানটির প্রসঙ্গে ফিরে যাই, যেটি লেখার দায়িত্ব পেয়েছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। গৌরীবাবু কিন্তু প্রাথমিকভাবে সিচুয়েশন অনুসারে গানটা ঠিকমতো লিখতেই পারছিলেন না। কিছুটা সময় নিলেন, তারপর গান লিখে এনে পরিচালকের হাতে দিয়ে বললেন, এই নিন, লিখে দিলাম, মাতালদের অ্যানথেম। গৌরীবাবুর কথায় অনবদ্য সুর দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই গান গাইবার জন্য ডাক পড়ল এক ও অদ্বিতীয় মান্না দের। হেমন্ত মুখোপাধ্যায় মান্না দেকে বললেন, এই গানটায় একটু স্পেশাল অ্যাক্টিং করতে হবে। তাই করলেন মান্না দে। সৃষ্টি হলো বাংলা সিনেমার আরেকটি অবিস্মরণীয় গান। রূপলী পর্দায় সেই গানে লিপ দিলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। একদমই ঠিক ধরেছেন, সেই ছবির নাম ছিল দ্বীপ জেলে যাই। পরিচালক ছিলেন অসিত সেন, যিনি নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। এই ছবিতে উত্তম কুমারের জন্য কোনো রোল নেই, জোর করে তাকে ঢোকানো যাবেই না। দ্বীপ জেলে যাই মুক্তি পেয়েছিল 1959 সালের 1 মে মিনার বিজলি ও ছবিঘর প্রেক্ষাগৃহে। আর কি ছিল সেই অনবদ্য গানটি, যা আজ 66 বছর পার করেও সমানভাবে জনপ্রিয়? সেই গানটি হলো, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং, কভু তুমি জননী, কখনো বা স্নেহ ওই সিস্টার। সিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে।